আমি নির্দোষ, তারপরে উনি বলেছেন আমি দোষী, আমি মাপ চাই, এর সাথে আরেকজনের নাম বলেছেন ডলার। কিন্তু আমরা আগেই বলেছি যে রেকর্ড বহির্ভূত কোনো ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন সেইটা আসলে আদালতের প্রসিডিংয়ে বিবেচনাযোগ্য বিষয় না। কারণ যদি তিনি 164 ধারার অধীনে দোষ স্বীকার করার সময় ম্যাজিস্ট্রেটের নিকট বলতেন এই নামটি, তাহলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা এই যে ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত 164-এর কপির যে ফটোকপি উনি পেয়ে তদন্তের সময় পর্যালোচনা করেছেন, সেই সময় তিনি ব্যবস্থা নিতে পারতেন। এ থেকে আরেকটা জিনিস প্রতীয়মান হয় যে যারা হেবিচুয়াল অফেন্ডার তারা তদন্তের সময় অথবা বিচারিক যে কোনো পদ্ধতির যে প্রসেস, সেই অর্থাৎ বিচারিক বিভিন্ন স্টেজে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলে বিচারের কার্যক্রমকে ডিলে করা এবং জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার একটা অপচেষ্টা। এইটা আমাদের কাছে তাই মনে হয়েছে, যেহেতু তিনি ম্যাজিস্ট্রেটের নিকট 164 ধারায় জবানবন্দি দেওয়ার সময় অর্থাৎ দোষ স্বীকারের সময় এই নামটি বলেননি। এই ডলার নামটি ব্যক্তি কিনা সেটাও তো আগে যাচাই করতে হবে, কারণ ডলার একটি দেশের মুদ্রা এবং অনেক দেশে এটা চলে। কার নাম কি সমাচার ডিটেলস বলতে হয় 164-এ। এই 164-এ যখন ডিটেলস বলবে একটা ব্যক্তি এবং তার ব্যক্তির ঠিকানা সম্পর্কে, তখন আইও পুলিশ রেগুলেশনের 283 রেগুলেশন অনুসারে এই ব্যক্তির সম্পর্কে তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। যেহেতু ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত বিধিবদ্ধভাবে এবং আইন অনুযায়ীভাবে রেকর্ডকৃত 164 অর্থাৎ কনফেশনে, আসামির কনফেশনে এই ধরনের শব্দ নাই। আমি এটা নামও বলবো না, কারণ এটা একটা মুদ্রার নাম। এই নামটি বা এই শব্দটি, নামটি বলতে মুদ্রার নাম, অনেক ক্ষেত্রে ব্যক্তির নামও হতে পারে, বাট আমরা এখানে আইনের ভাষায় বলবো একটি শব্দ। সেই শব্দটি যেহেতু 164-এ নাই, সেহেতু এই বিষয়ে আমাদের বক্তব্য ক্লিয়ার। এটা হলো রেকর্ড বহির্ভূত বিষয় এবং 1 নম্বর আসামির এক ধরনের মামলার সম্পর্কে চতুরতার সহিত এই শব্দটি উচ্চারণ করেছেন। ভুক্ত বিষয় নিয়ে আমি শুধু না, রাষ্ট্রের যে কোনো ব্যক্তি মন্তব্য করতে পারে না। আরেকটি শব্দ আপনি আপনার প্রশ্নে বলেছেন অ্যাজাম্পশন, অর্থাৎ অনুমান কিন্তু করা যায় না। আদালতের এখতিয়ারের বিষয়ে অনুমান করা যায় না। আমরা আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষ করব, তারপর মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় যে তারিখ নির্ধারণ করবেন সেই তারিখে রায় হইবে। আমরা আশা করব আগামীকাল আমাদের যুক্তিতর্ক শেষ করার এবং এই নারী শিশু নির্যাতন দমন আইনের 20-2 ধারা অনুসারে না, আইনে আপনারা খেয়াল করেছেন, আমি একাধিক দিনে এই কথাটা বলেছি, উন্মুক্ত ট্রাইব্যুনালেও বলেছি যে নারী শিশু নির্যাতন দমন আইন যখন আমাদের সর্বোচ্চ ল মেকিং বডি পার্লামেন্ট এনাক্ট করেছিলেন, তখনই কিন্তু 20-2 উপধারা এনাক্ট করেছিলেন। হয়তো এই আইনটির চর্চা আমাদের দেশে কম হয়েছে জন্য এটা আপনাদের কাছে বা মানুষের মাঝে একটু মনে হতে পারে দ্রুত, কিন্তু আসলে তা না। এই আইনটির উদ্দেশ্য ছিল যখন কোনো নারী শিশু নির্যাতন দমন আইনের মামলার বিচার শুরু হইবে, ওই আইনেই বলা আছে প্রতি কার্যদিবসে একটানা চলিবে। এবং ওই আইনে আরও একটি কথা বলা আছে যে সেশনস মামলার ন্যায় এই মামলা চলিবে। পার্লামেন্টের যেমন সেশনস ডাকা হলে পার্লামেন্টের সেশনস কিন্তু কন্টিনিউয়াসলি চলে। এই দায়রা মামলা অথবা নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনের মামলা একইভাবে চলার নিয়ম। এ কারণেই দি দেন কনসার্ন যে পার্লামেন্ট 2000 সালে নারী শিশু নির্যাতন দমন আইন যখন এনাক্ট করেছেন, তখনই জ্ঞাতসারেই এই মামলাগুলোর দ্রুত বিচারের নিমিত্তে 20-2 সংযোজন করেছিলেন। এটা দেখেন, এইটা সবসময় আমাদের আইনে একটা ব্যাখ্যা আছে যে একই আইনের মধ্যে দুটো ধারা যদি হয় মানে কন্ট্রাডিক্ট করে, তখন শেষের ধারাটা প্রায়োরিটি পায়। তাহলে এখানে যে 2 ধরনের বক্তব্য দিয়েছে, প্রথমে নির্দোষ পরে দোষী, এই 2 বক্তব্যের মধ্যে আইন অনুসারে পরের বক্তব্যটি প্রাধান্য পায় এবং পরের বক্তব্যটি অ্যাকসেপ্টেবল বেশি হয়।